আমি সরাসরি মদন মিত্র এবং অনুব্রত মণ্ডলের কাছে যাব। অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডলের কাছে আমি শুরুতে যাব। মদন দা, আপনি একটু ধৈর্য ধরে একটু বসুন, আপনার কাছে আমি এর পরে যাচ্ছি। আমি খুব সংক্ষেপে আপনাদের দুজনের কাছে যাব, দুজনকেই ছেড়ে দেবো আমি। শুরুতেই অনুব্রত মণ্ডলকে আমার প্রশ্ন। অনুব্রত দা, প্রথম তো কেমন আছেন? তিহার, ফিরে আসা, দিল্লি, সব কিছু মিলিয়ে কেমন আছেন? দেখুন, যেটা তখন কেন প্রথম যা বলেছি সেটাই ফাইনাল। আমার বক্তব্য এই দলটাকে শেষ করলো অভিষেক ব্যানার্জি, আর মমতা ব্যানার্জি কানে শোনে। মমতা ব্যানার্জি কানে শোনে? কানে শোনে না চোখে শোনে? বলে কানে দেখে, চোখে দেখা বন্ধ করে দিয়েছিল। দলটা খুব কষ্ট করে তৈরি করেছিলাম, বামফ্রন্টকে তাড়িয়েছিলাম। তখন আমাদের আইপ্যাক দরকার হয় নাই, আইপ্যাক তখন দরকার হয় নাই। 9-এ আইপ্যাক দরকার হয়েছিল, 11তে দরকার হয়েছিল, 14ই দরকার হয়েছিল আইপ্যাক, 16ই হয়েছিল, 19-এ হয়েছিল, 21-এ আইপ্যাককে আমি মানি নাই, তারও ভোট হয়েছিল। এই দলটাকে ঠিক নিজের বাড়ি হিসেবে, সন্তান হিসেবে দলটাকে মানুষ করেছিলাম। রাত মানি নাই, দিন মানি নাই, কোনো ভয় পায় নাই। সিপিএম 100 বার গুলি করেছে, মৃত্যুর ভয় পায় নাই, দলটাকে নিয়ে এসেছি। আর যারা মমতা ব্যানার্জি নিয়ে, নিশ্চয়ই যুবা মানে কি, প্রথমেই তো যুবা করলো। যুবা তো একটা হিন্দি শব্দ, যুবা তো একটা হিন্দি শব্দ। যুবা হিন্দি কথাতে যুবকে যুবা বলতো। তারপর এটা অস্বীকার করতে পারেন না। আমরা দলটা আমরা মেহনতি করে করেছিলাম। জেলায় গেলে বড় বড় মিটিং হলে 10 পয়সা খরচা ছিল না, তাও কিছু মনে করতাম না। দলটাকে শেষ করার মূলে অভিষেক ব্যানার্জি। আমি কিন্তু ওর অফিসে কোনোদিন যেতাম না। আমি 21-এ একবার গিয়েছিলাম, আর এবার একবার গিয়েছিলাম। আমি কিন্তু শতাব্দী রায়কে বলেছিলাম যে 100 সিট পেরোবে না। আপনি বলছেন আপনি শতাব্দী রায়কে বলেছিলেন 100 সিট পেরোবে না? শতাব্দী রায়, তৃণমূলের শতাব্দী রায়কে বলেছিলেন? 100 সিট পেরোবে না। কারণটা কি? দলটা কি দলের জায়গায় ছিল নাকি? দল তো আইপ্যাকের হাতে গিয়েছিল। একটা ইউপির ছেলে, সে মুরারয়ের ব্যাপারে কি জানে? একটা রাজস্থানের ছেলে, সে হুগলির ব্যাপারে কি জানে? একটা মধ্যপ্রদেশের ছেলে নদিয়ার সম্বন্ধে কি জানে? বুথ প্রেসিডেন্ট চলে গেল, ব্লক প্রেসিডেন্ট চলে গেল, অঞ্চল প্রেসিডেন্ট চলে গেল, দল চলবে নাকি? ইয়ার কি বটে নাকি? ভাতের গাছ। অভিষেক ব্যানার্জি যা বলবে তাই হয়ে যাবে, আর সেটা মেনে নিতে হবে। আমি কোনদিন অভিষেক ব্যানার্জি অফিস যাইনি। কেমন স্ট্রিটে? আমার পায়ের তলায় মাটি ছিল, আমার পায়ের তলায় মাটি ছিল। আমাকে বীরভূমের মানুষ, বর্ধমানের মানুষ ভালোবাসত। কি হিন্দু কি মুসলমান, সবাই আমাকে অন্ধের মতন ভালোবাসত। এবং শিডিউল ক্লাস, শিডিউল টাইপ, তারা আমাকে ভালোবাসত। নাহলে পুলিশ লাইনের মাঠ 6 লাখ লোক ধরে। ইন্দিরা গান্ধী ভর্তি করতে পেরেছি, তার মমতা ব্যানার্জিকে দেবী 5 বার ভর্তি করেছি। 5 লাখ 6 লাখ লোকটা আমার কাছে কোনো ফ্যাক্টর ছিল না। সেটা বুঝলাম অনুব্রত দা, কিন্তু অনুব্রত মণ্ডল, আপনি বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি জেলে গেছিলেন। মানে অভিষেক আপনাকে কি করে জেলে পাঠালো? ও তো ইডি সিবিআই নয়। আবার 100 বার অভিষেক ব্যানার্জির জন্য তো জেলে গেছিলাম। একটা কথা বারবার রিপিট করতে ভালো লাগে না, যা বলি একবারই বলি। কি বলেছেন, কি সেটাই বলুন। আপনারা ভালো করেই জানেন, আমি যখন জেলায় ছিলাম তখন পাথরের রেভিনিউ পার ডে 3.5 কোটি টাকা দিতাম। পার ডে সরকারের ঘরে 3.5 কোটি টাকা। আর আমি জেলে যাওয়ার পরই সেটা পার ডে 40 লাখ টাকা হয়ে গেল। টাকাটা কোথায় যেত? বাঁচবে কি টাকাটা? সেটা আপনারা ভালো করে জানেন। আপনারা সাংবাদিক এবি আনন্দ, এত 3.5 কোটি টাকা পার ডে, পার ডে। আর আমি জেলে যাওয়ার পর পার ডে 40 লাখ হয়ে গেল। খবর নিন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে
মিস করবেন নিশ্চয়ই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত কিছু দিল, এবং সত্যি কথা বলতে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় একটা জুটি, সচিন সেহবাগের মতন আমি দেখেছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই যারা যারা ছাড়ছে এখন তাদের একটা অজুহাত হয়ে গেছে অভিষেকের জন্য ছাড়ছে নাকি। মমতাকে মিস করবেন, কথা বলবেন, বা আদৌ ফোন ধরবে মমতা? না 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 না, একবারে দিদির ভুল ধারণা। দিদিকে আমি আবার হেরে যাওয়ার পর 4বার ফোন করে বলেছি, 4বার ফোন করেছে। আমি ওনার সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক, ঘরোয়া সম্পর্ক। ওকে আমি এখনও ভালোবাসি। ওকে আমি ইদানিংও বলেছি যে সবাইকে ডাকো, তোমার কথায় সবাই আসবে। আর উনি দেখে ছাড়তে না পারে তার দায়িত্ব আমি নয়। আমি তো এমএলএ হয় না, আমি তো এমপি হয় না, আমি তো কাউন্সিলর হয় না, আমি তো মন্ত্রী নয়। তাহলে মানুষ কেন আমার সঙ্গে আছে? মানুষকে ভালোবাসতে হয়। সে জীবনে একটা দেয়াল লিখলো না, একটা মিছিল করলো না, মিটিং করলো না, হয়ে গেল? ইয়ার কি বটে নাকি? আমরা উড়ে এসে জুড়ে বসেছি নাকি? আমরা লোক নিয়ে যাব, লাখ লাখ লোক নিয়ে যাব, আর সামনে সারিতে বসে থাকবে সিরিয়ালের লোক, সিনেমাটিরা। ইয়ার কি বটে নাকি? অনুব্রতদা, আপনি আমার সঙ্গে থাকুন। আমি একবার মদন মিত্রকে ঠিক এই ব্যাপার থেকে, এই জায়গা থেকে আমি মদন মিত্রকে জিজ্ঞেস করতে চাই। মদনদা, কেসটা কি হলো? মানে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে আপনি সবাই যেন সমস্যারে বলছেন একটু ব্রুটাস, তুমিও ছুরিটা মারলে পেছনে মমতা ব্যানার্জিকে। মদন মিত্র, অনুব্রত মণ্ডলরাও ডিচ করলো। জবাব চায় বাংলা, মদনদা। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সখ্যতা এবং রাজনৈতিক দীর্ঘস্থায়ী একটা বন্ধুত্ব রয়েছে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন, অর্থাৎ 1990 সাল, 90 সালের 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মার খেলেন, তারপরে আবার মার খেলেন এতে তোমার মেটিয়া বুরুজে। এই সবসময় আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা যথেষ্টই ভালো ছিল। কিন্তু যবে শোনা যাচ্ছে মদনদা, বলুন। যবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটল, তারপর থেকেই মমতার সঙ্গে পুরনো সবারই সরিয়ে দেওয়া, মানে সম্পর্ক খারাপ হলো। অভিষেক কি করলো? অভিষেক 3 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললো অ্যালাউ করো। একটা হচ্ছে সুব্রত বক্সী, একটা হচ্ছে পার্থ চ্যাটার্জি, আর একটা হচ্ছে মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বললো তুমি এদের কথা শোনো, আর বাদ বাকি সব ছুঁড়ে ফেলে দাও। এদেরকে সামনে রেখে অভিষেক তার সাম্রাজ্য শুরু করলো, এবং তখন থেকেই কেউ জানতেও পারতো না পার্টির কি আছে না আছে। এক কথায় গোটা ব্যাপারটাই অভিষেকের পোশাকিত্ব জায়গা করে নিল। না, আমাকে একটা কথা বলুন মদন মিত্র, মানে ধরে নিন এটা একটা পডকাস্ট, এটা গতানুগতিক প্রশ্ন উত্তর নয়, কারণ বাংলার মানুষ আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জির পাশেও দেখেছে। প্রশ্নটা একটাই, অভিষেক ব্যানার্জি এতটা প্রবলেমেটিক এলিমেন্ট হয়ে গেল কবে থেকে? বা শুরু থেকেই যদি প্রবলেমেটিক থাকে, মমতা ব্যানার্জি কি বোঝেননি? ও কি এমন করতো যার জন্য গোটা তৃণমূলের আপনারা সবাই খেপে যাচ্ছেন? না, আসলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে অজুহাত, অভিষেকের নামটা ব্যবহার করে একটু ভালো হয়ে যাওয়া, ওয়াশিং মেশিনে ঢোকার অজুহাত। কি করতো অভিষেক? সেটা ঠিক এরকমভাবে বলা যায় না, তবে
যদি অভিষেক প্রথম থেকেই একটা পজিটিভ মানসিক চিকিৎসা নিত তাহলে বোধহয় এটা নাও হতো। এত অল্প বয়সে এত ক্ষমতা, এত উদ্ধত্ত একটা অল্প বয়সী ছেলের মাথা খারাপ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে ওর বাড়িতেও ও দেখে নিল যে ওর দিদি পুরো সমর্থন করছে এবং যা চাইছে তাই হচ্ছে। এবং কথায় কথায় চোখে একটা ব্যথা, আমেরিকায় যাওয়া, ভারতবর্ষে চোখের ডাক্তার নেই, ভারতবর্ষে কোনো চোখের ডাক্তার নেই যে আমেরিকায় যেতে হবে। এই সব কিছুর মধ্যে যেটাই চাইতো সেটাই পেত। এইসব করতে 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 অভিষেকের একটা মানে ক্লেম জন্মে গেল যে আই অ্যাম দ্য প্রিন্স, আমি এই বাংলার যুবরাজ, আমি যা চাইব তাই করব। এর থেকেই নানা রকম আরও এনসাইক্লোপিডিয়া তৈরি হলো। একটা নিরীহ প্রশ্ন করছি মদনদা, আপনি যাওয়ার আগে, এর সাথে ইডির কোনো সম্পর্ক নেই তো? মানে ইডি আপনার বাড়িতে এলো আর তারপরেই আপনি পাল্টি খেলেন? আপনি তো অভিষেকের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, হঠাৎ আমায় চলে এলেন কেন? আপনি চাইলে এর উত্তর নাও দিতে পারেন, কিন্তু জবাব চাইছে বাংলা। না দিতে চাই না, না আমি দিতে চাই তো। আমি তো এর আগেও যখন ইডি গেছে আমি গেছি এবং আমার পরিবার পুরো সহযোগিতা করবে, কিন্তু তার জন্যে আমি দল পাল্টাবো কেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ইডি তো আমায় মেরে ফেলবে না, ইডি তো আমায় সামন করে ডেকেছে, উইটনেস করে ডেকেছে। আমার ফ্যামিলি যাবে, নিশ্চয়ই যাবে, সমস্ত রকম কোঅপারেট করবে। এবং অভিষেকের কি হয়েছে সেটা আমি কেমন, আমি ঠিক এই প্রশ্নটা অনুব্রত মণ্ডলকেও করতে চাই। অনুব্রত মণ্ডল, এইগুলো আপনি আগে দিদিকে কেন বলেননি? এগুলো তো আগে বলতে পারতেন, অনেক কিছু হয়তো কন্ট্রোল হতে পারতো। কে বললো কি আমি যা বলতে পারি কেউ বলতে পারে না। আমার চা পাওয়ার কোনো ভয় নাই। আমি মন্ত্রীও হব না, এমএলএও হব না, এমপিও হব না। বেশ বেশ, অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মদন মিত্র এবং অনুব্রত মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন।